নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা উপদেষ্টা বললেন। প্রথমত তো তার সরকার আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তো তিনি আওয়ামী লীগকে আবার অনুমতি দিচ্ছেন যে তারা আওয়ামী লীগ অংশ নিতে পারবে, বাট আওয়ামী লীগ নামে নিতে পারবে না, যেহেতু এটা নির্দলীয় নির্বাচন। তো এটা তো দুধের শিশু বোঝে, নির্দলীয় নির্বাচনে তো যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলা বলার দরকার নেই, জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি বলার দরকার নাই। কিন্তু আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় পার্টি করি, এটা তো এলাকার লোকজন জানে, সুতরাং এখানে তো কোনো সমস্যা নাই। তো এই মাঝে যেটা কি উনি যে আকবারই এই কথাগুলো বললেন, শুনেন, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সাথে বিজ্ঞ আলোচক রয়েছেন এবং আপনার যারা দর্শক রয়েছে তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে ওই যে আপনি পেতিপাড়া শব্দ উচ্চারণ করেছেন, ওইটা আমার দেওয়ার নাম, ভাবির পোলাদের মতো, এই জন্য আমার পরিচিত দর্শক তো লিখছেন, আমি তো বুঝি না এটা কি জিনিস। আমাদের আলোচক যখন বলতেছে, যখন এই পেতিপাড়া এই জন্য লিখছে, কারণ আমি জাহেদকে আমি পেতিপাড়া বলে ডাকতাম এখন না, বিএনপি ক্ষমতায় থাকতেই, সরি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে, তিনি যখন ক্ষমতা দখল করে তখন থেকে তার নাম দিয়েছিলাম পেতিপাড়া। এটা এমন নয় যে তারেক রহমানের সে অপদেষ্টা হয়েছে। আমার হাসি আসে, মানে এটা কোন ধরনের গুপ্ত, তাকে কোনোদিনই বিএনপি রাজনীতিতে দেখলাম না, কিন্তু তিনি বিএনপির সরকারের উপদেষ্টা। দালমে কুস্ত কালা থা, হ্যাঁ নেই, দালমে কুস্ত কালা থা। নইলে দেখলাম প্রথমে কোনো তার জায়গা নাই, তারা কেউ চিনে না, হঠাৎ করে দেখলাম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের পেতিপাড়া হয়ে গেল। মানে মান্না ভাইয়ের দলে যিনি তখন থাকতেন, তখনই আমি লিখতাম যে মান্না ভাই আপনার পেতিপাড়াকে থামান, মান্না ভাই আপনার পেতিপাড়াকে থামান, এগুলো আমি লিখতাম। তো এগুলো আমার পুরনো দর্শক ওই জন্য মনে রেখেছে আর কি। তো এই পেতিপাড়া যখন, মানে আমি বুঝে উঠতে পারি না, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি এই পেতিপাড়ার কথায় তাদের নির্বাচনে আসতে হয়, ওই আওয়ামী লীগ তো বঙ্গোপসাগরে ডুবে আত্মহত্যা করে মরে যাবে, তাও তো এর কথা শুনবে বলে আমার বিশ্বাস হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে দুর্বল, মানে মনে করেন একেবারে দুর্বল আওয়ামী লীগ, চিন্তায়, চেতনায়, আদর্শে, শক্তিতে, পয়সায়, টাকায়, জ্ঞানে, চেহারায় সবচেয়ে যে দুর্বল আওয়ামী লীগ, সেও তো এই পেতিপাড়ার এই শর্তে রাজি হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সে আত্মহত্যা করবে, বলবে বঙ্গোপসাগরে না, প্রয়োজন আমি মান্ডা খালে গিয়ে আত্মহত্যা করবো পচা পানির মধ্যে, তাও তো তোর কথায় শর্তে আমি আসবো না। শর্তে শর্তে ভালোবাসাই হয় না, আর শর্তে কি যুদ্ধ হয়, শর্তে কি নির্বাচন হয়? হয় না, হতে পারে না। এই পেতিপাড়া হয়েছে কি, কিসকি বান্দির পোলারাই কেবল সুলতান খা হয় নাই। এই পেতিপাড়া জাহেদুর রহমান, শাকির মতো লোকেরা জিন্দেগিতে মেম্বার হইতে পারবে না। এরা মেম্বার ইলেকশন করলেও জামানত হারাবে, মানে কপালের ফেরে এরা হয়ে গেছে মন্ত্রী, একজন হয়ে গেছে এমপিও মন্ত্রী, আর উনি হয়ে গেছে উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদ পেয়ে গেছেন। তো এরা এখন যা মুখে আসতেছে তাই বলতেছে, এদের মনের মাধুরী মিশিয়ে এরা যা ইচ্ছা তাই বলে। আমার এদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। এখন তো আফগানি মারা গেছে, দিলদার মারা গেছে, মতি ভাই মারা গেছে, শেষে দিলদার আসছিল আমাদের সবে নীলমণি, সেটাও মারা গেছে, টেলিস আমাদেরও খুঁজে পাওয়া যায় না। তো এখন দুই একজন তো কৌতুক অভিনেতা থাকতে হবে, সেই জায়গাগুলো পূরণ করেছে আজকাল এমপি, মন্ত্রী এবং উপদেষ্টারা। এগুলো মাইন্ড করার কিছুই নাই, আমি এগুলোকে কৌতুক হিসেবে নেই। এখন তো আমার সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতা হলো আপনার পাকিস্তানের উমর শরীফ, আর ভারতের হলো কপিল শর্মা। এখন আমি তাদের পাকিস্তানের অভিনেতা আপনার প্রিয় কেন? শিল্পী তো শিল্পী, পাকিস্তানের উমর শরীফ প্রখ্যাত অভিনেতা, তিনি যেভাবে মৌলবীদের গোষ্ঠী উদ্ধার করেন। হাসান নিসার পাকিস্তানের প্রখ্যাত বুদ্ধিজীবী, তাকে আমি পছন্দ করি, কেন করবো না? তো এই যে কমেডিয়ান, যে এদের কমেডি দেখা বাদ দিয়ে দিয়েছি। আপনি পাকিস্তানের হাসান নিসারের বক্তব্য শুনবেন, তারপরে হুদ ভাই নামে একজন বিজ্ঞানী আছে, তার বক্তব্য শুনবেন, তিনি প্রফেসর, অধ্যাপক, দুইজন হাসান নিসার অধ্যাপক। এদের বক্তব্যের সাথে দেখবেন বাংলাদেশের হাসান নিসার পাকিস্তানের সেই বুদ্ধিজীবী, যিনি লাইভ টেলিভিশনে মৌলবীকে বলছেন চুপ থাকেন, খামোশ, আপনি কথা বলবেন না, এটা মসজিদের মিম্বর নয়, টিভি চ্যানেল। বাংলাদেশে কেউ এটা বলার সাহস পেয়েছে? কেউ পায়নি। এই যে আমাদের সবে নীলমণি একজন সাহস করে কালকে বলে ফেলেছে, কালকে না 3-4 দিন আগে বলে ফেলেছেন আমাদের বাহার ভাই, তাকে অনেক বিতর্ক আছে, তিনি সাহস করে বলে ফেলেছেন বাংলাদেশে আর এত মাদ্রাসা করা যাবে না। এই প্রথম দেখলাম কাউকে, কিন্তু লাইভ টেলিভিশনে পাকিস্তানিরা ছাড়া বলতে সাহস পায় না। পাকিস্তানেও কিন্তু এরা তো পাকিস্তানের জঙ্গিদের প্রিয়, পাকিস্তান হচ্ছে জঙ্গিবাদদের প্রিয়, কিন্তু এই যে পাকিস্তানের যে বুদ্ধিজীবী তাদেরকে আর আবার পছন্দ করে, আপনি দেখবেন এদের কেউ পছন্দ করে না। যাই হোক, তো
তো কমিটি দেখা বাদ দিয়েছি, এখন জায়েদ পাড়ার খবর শুনতে হয়, আমার ভাবির পোলাদের বক্তব্য শুনতে হয়। তারপরে আজকে তো আর একটা কমিটি সংসদে চললো, আমরা দেখলাম আমাদের মহামান্য শিলিং সালাউদ্দিন সাহেব, মুসলেকা সরকারের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্য ওরফে তিনি সব মন্ত্রণালয় তিনি নিয়ে নিয়েছেন, সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। তাই আজকে তিনি বলেছেন যে জামাতে ইসলাম, মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, ইসলামী ব্যাংক তেমন ইসলাম নয়, জামাতে ইসলাম নয়। এই কথা যদি আমি বলি, আপনি বলেন এবং আমাদের আলোচক সাহেব বলেন, এতক্ষণ আমাদের তিনজনের নামে কাফের ফতোয়া চলে আসতো। যাই হোক, শিলিং সালাউদ্দিন সাহেবের নামে আসবে, হয়তো কয়েকদিন পরে আসবে, কারণ ফ্রাঙ্কেস্টাইন হয় তার স্রষ্টাকে খাইবে, আর তাহা না হয় স্রষ্টা তার ফ্রাঙ্কেস্টাইনকে ধ্বংস করিতে হইবেই। এটা স্বাভাবিক নিয়ম, আমরা সেটা জানি। আর আপনি যেটা বললেন, আমাদের এই যে যারা মানে আপনার কেসকি বান্দির পোলা যারা সুলতান কাপ হয়েছে, সেটা জায়েদ পাড়া হোক, আর আমার ভাবির পোলা পাটোয়ারি হোক, আর মাহফুজ হোক, আর কুমিল্লার সেই অনুরোধের আসর এমপি হোক, এরা এগুলো কথা বলবেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে কি, এরা তো আর কয়েকদিন পরে বুঝবে। বাংলাদেশ আওয়ামী লীগ কি এটা পাকিস্তান জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি চাইনা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা আমেরিকা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি জামাত ইসলামও জানে। তো চুপকে বসে থাকে, চুপচাপ। ওরা দেখবেন সরাসরি আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করে না। তো এরা কয়েকদিন পরে জানবে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তার জন্যই তো এখনো তথাকথিত একটি নির্বাচিত সরকার হওয়ার পরেও সেনাবাহিনীর পাহারায় তাদের চলতে হয়, মোল্লা মিলিটারির পাহারায় এই সরকারকে চলতে হয়, তাছাড়া তারা চলতে পারতেছে না, এদের আইনের প্রতি ভরসা নাই। তো এরা এই জন্যই এখন তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আবার মাঝে মধ্যে আশা দেয় আওয়ামী লীগ এই কারণে আসতে পারবে, ওই কারণে। বাংলাদেশ আওয়ামী লীগের ওই জায়েদ পাড়ার কথায় যদি আসতে হয়, ওই আওয়ামী লীগ আমাদের দরকার নাই, আর ওই আওয়ামী লীগ আসবেও না, গলায় দড়ি দিয়ে মানুষজন মারা যাবে দরকার হয়, তো জাহেদের কথায় আসবে না। জি, ধন্যবাদ। জি, সঙ্গে থাকুন। এই যে একটা প্রসঙ্গ তুললেন, এই যে মঞ্জু ভাই, বলছিলাম যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে এই উপদেশটা আওয়ামী লীগের নামটা নেওয়ার মাঝে যেটা কি, নাকি আওয়ামী লীগে আবার টোপ দিয়ে, আপনি অবশ্য বলছিলেন যে আপনি আওয়ামী লীগ হইলে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন উঠে তার মুখে লাথি মারতেন, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগকে কি টোপ দেওয়া হচ্ছে কিনা আরো বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য? না, এটা টোপ না, এটা হচ্ছে যে এক ধরনের লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করছে তারা। সেটি হলো যে সাধারণত জাতীয় নির্বাচনে কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন, তো সেটা আন্তর্জাতিকভাবে কিছু প্রশ্নের উদ্রেক করে, প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনাকে জবাব দিতে হয়। তো সেই জবাব দেওয়ার সময় আপনি একটা বলতে পারছেন যে এটা তো আমরা করি না, এটা করে গেছে ইউনূস সরকার, এবং নির্বাচনটার এখতিয়ার ছিল ইউনূস সরকারের, নির্বাচনটা অনুষ্ঠিত করেছে ইউনূস সরকার, সুতরাং এখানে আমাদের দায় নেই। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, এবং তাদেরকে তাদের যে নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করার দায়িত্ব আমাদের না। যদি আমরা এটা করি, সেটা আমাদের এক্সট্রা মানবতা। এই যে মানবতার তহসিলদার হওয়ার জন্য একটা পথ তারা বেছে রেখে দিল, এক সাইড করলো। ঠিক এই ঘটনাটাই ঘটবে হচ্ছে স্থানীয় নির্বাচন হলে। স্থানীয় নির্বাচন হলে আপনি ধরেন এটা তো আসলে সামাজিক নির্বাচন বলে এটাকে। এই নির্বাচনটা কিন্তু আপনি বিএনপির লোকরাও একসময় আপনাকে প্রশ্ন করবে যে আমরা আমাদের লোকজন বা আমাদের মেম্বাররা কেন আমাদেরকে বলে একতরফা ভাবে নির্বাচিত, তাই না? আপনি একটা সমাজকে বা একটা গ্রামকে বা একটা ইউনিয়নকে যখন আপনি কন্ট্রোল করবেন, তখন যদি সেই ইউনিয়নের প্রত্যেকটা লোক জানে যে আপনার এখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তার মানে আপনি সিলেক্টেড, তাহলে আপনাকে প্রথম একদিন দুদিন যে শ্রদ্ধাটা করবে সেইটা লাগাতার 4 বছর 5 বছর করবে না। তো এই 4-5 বছর আপনি সংসদে বসে থাকলে কোনো সমস্যা নেই, কারণ সেখানে আপনাকে কেউ খোঁচাবে না। কিন্তু যখন আপনি ইউনিয়ন পরিষদে বসবেন, তখন কিন্তু ওখানে আপনার প্রতিপক্ষরা আপনাকে খোঁচাবে। ইউনিয়ন পরিষদটা মানে হচ্ছে আপনি একেবারেই প্রত্যেকটা পক্ষের নাকের ডগায় বসে আছেন। আপনি জামাতের নাকের ডগায় বসে আছেন, আওয়ামী লীগের নাকের ডগায় বসে আছেন, আপনি হিজবুত তাহরীরের নাকের ডগায়, প্রত্যেকটা পার্টির প্রতিনিধি আছে সেখানে, তাদের নাকের ডগায় বসে আপনি কাজ করবেন। আপনি এমন না যে আপনি পার্লামেন্টে বসলেন আর এমপি হোস্টেলে থাকলেন, আপনাকে কেউ খোঁজই নিবে না যে আপনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখানে খোঁজ নেবে। সেই জন্য এই নির্বাচনটাকে মোটামুটি জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য সকল দলের বা সকল ধরনের লোকের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। তো সেখানে ধরেন আওয়ামী লীগের লোকরা যদি আমরা 40% ধরি, তাহলে তো ব্যাপক একটা অংশকে আওয়ামী লীগ করা লোকদেরকে আপনাকে নির্বাচনে আনতে হবে।
না আইনে উপায় নেই। হুম কারণ না আনলে আপনি আপনার যে প্রশাসনটা তৈরি হবে, গ্রাম প্রশাসনটা, সেটা চালাতেই পারবেন না। আপনাকে আপনি একটা বাঁধ দেবেন বা একটা নদী খনন করবেন, একটা খাল খনন করবেন, সেটা আওয়ামী লীগের লোকদের বাড়ির উপর দিয়ে গেছে, সে আপনাকে করতে দেবে না। কারণ সে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার না, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ তার নাই, তাকে আপনি নির্বাচন করতে দেন নাই। সুতরাং এই যে মানে গ্রাম পর্যায়ে যে মুখোমুখি সংঘর্ষটা হবে আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের, সেই মুখোমুখি সংঘর্ষটা অনিবার্য হবে যদি আপনি ইলেকশনটাকে এই জাতীয় ইলেকশনের মতন যদি আপনি ব্যারিয়ার তৈরি করে দেন। তো সেই কলিশন থেকে বাঁচার জন্য আপনাকে এমন কোনো বদান্যতা ওরা দেখাচ্ছে না যে আওয়ামী লীগের প্রতি সফট বা আওয়ামী লীগের প্রত্যাহার করছে নিষেধাজ্ঞা, ব্যাপারটা এরকম না। তার নিজের বাঁচার স্বার্থে, সে গন্ডগোলটাকে এড়ানোর স্বার্থে সে আওয়ামী লীগকে মাঠে নামাতে চাচ্ছে। এখন জানি না আওয়ামী লীগ এটাকে দলীয়ভাবে কি সিদ্ধান্ত নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সিদ্ধান্ত বা সরকারের টোপ এর কোনোটাই গ্রহণ করা উচিত না। আওয়ামী লীগ বেসিক্যালি ফিরে আসবে, পূর্ণ উদ্যমে ফিরে আসবে, তারপর নির্বাচন করবে। এই নির্বাচন করতে 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 ফিরে আসার পথ তৈরি করবো, এটা একটা বাজেট সিস্টেম। এটা বাজেট সিস্টেম। এই সিস্টেমটা মানে হচ্ছে সরকারের টোপে পা দেওয়া, সরকারের ফাঁদে পা দেওয়া। পরিষ্কার। এই একটা প্রশ্ন করি শেখ ফরিদ, এই যে মনে করেন আমি টুপের কথা বলছিলাম, মঞ্জু ভাই বলছেন টুপ না, আসলে সরকার একটা রাস্তা তৈরি করতেছে যাতে নিজেকে বিরাট গণতান্ত্রিক মনে করা যায় বিশ্বকে এবং মানুষকে বোঝানো যায় আমরা এই গণতান্ত্রিক। ইউনূস সরকার তো নিষিদ্ধ করেছিল, আমরা এখন এটা স্পেস দিচ্ছি নির্বাচন করার জন্য, এই জন্য এই কৌশল নেওয়া। তো এই কৌশলে কি আসলে আদতে কোনো কাজ হবে? কারণ হচ্ছে যে আপনি নিষিদ্ধ সংগঠনকে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা উঠালেন না, ততক্ষণ পর্যন্ত তো ওই কৌশল কাকে আপনি অনুমতি দিলেন, কাকে দিলেন না, এটা তো মানে খুব একটা ধর্তব্যের মধ্যে আসবে কিনা। জি, আপনি ঠিকই বলেছেন এবং আমাদের বিজ্ঞ আলোচক চমৎকার বলেছেন, তার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রথমত কি কারণে তারা নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে সেটাও সঠিক বলেছেন বলে আমি মনে করি, এবং আওয়ামী লীগকে কেন যাওয়া উচিত হবে না সেটাও তিনি বলেন, আমিও একমত এই ব্যাপারে। কারণ আওয়ামী লীগের তার নিজস্ব গণভিত্তি আছে, জনভিত্তি আছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা আছে। কে তাকে দাওয়াত দিল, কে তাকে দাওয়াত দিল না, তাতে যায় আসে না। বরং আওয়ামী লীগকে এই দাওয়াত, কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য না। তো আওয়ামী লীগকে ওই জন্য দাওয়াত দিতেছে। আওয়ামী লীগের দাওয়াত খাওয়ার দরকার নাই, আওয়ামী লীগে এমনি তার দাওয়াত খাওয়ার অধিকার আছে, তার সেই যোগ্যতা আছে, সে এমনি মন্ডল, তাকে ওই দাওয়াত খায় প্রমাণ করতে হবে না যে আমি মন্ডল। অনেক সময় কিন্তু এরকম থাকে, আমার তুই দাওয়াত দিলেন না তাইলে বোধহয় আমি মন্ডল না, এরকম মনে হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তা না, এর উচিত হবে না, বরং এটা টোটালি একটা ফাঁদ। আর আমার ধারণা এই ছোটখাটো ফাঁদে এইরকম মানে একেবারে এমন একটা ফাঁদ যেটা আমরা প্রথমেই বুঝে ফেলেছি, আওয়ামী লীগ এই ফাঁদে পা দিবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ এত দেউলিয়া হয় না এখনো। আর তারা এখানে একটা ফাঁকা রয়েছে, শুভঙ্করের ফাঁকি, যখন বলে যে তারা তো নিষিদ্ধ করেনি, সংসদে তো পরে আইন প্রয়োগ করছে, সংসদে তো এটা পাশ করে নিয়েছে। ডক্টর ইউনূস যেটা করেছে, অর্থাৎ ডক্টর ইউনূস একটা তার কাটার অর্ধেক ঢুকিয়ে দিয়ে গেছে, পরে তারা তো সেখানে হ্যামারিং করেছে। তাই এই দায় বিএনপি হাত থেকে সরিয়ে নিতে পারবে না। এরা নিজেদের দাবি করে যে তারা নাকি বহুদলীয় গণতন্ত্র, আসলে বহুদলীয় রাজাকারদের নিয়ে ৭৫-এর পরে রাজনীতি করার সুযোগ করেছিল, জিয়াউর রহমানের সময়ও করেছিল। সেটা বহুদলীয় গণতন্ত্র ছিল না, বহুদলীয় রাজাকার স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটা কিছু করা। কিন্তু এখন এরাই আবার এখন গণতন্ত্র পুনরুজ্জীবন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে আপনি নিষিদ্ধ করে গণতন্ত্র চান, এতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আপনি কেমন গণতান্ত্রিক। তাই এগুলো তারা বলে, সেটা ভিপি নুরুল আকিতেই বলুক, আর সেটা আধা বিএনপি, আধা ছাত্রলীগ, আধা কি গণ অধিকার নাকি কি যেন পার্টির, সে এরকম আধা আধা করে যে লোকটা ক্রস, গাধাও না ঘোরাও না, মাঝখান থেকে খচ্চর, এই খচ্চর দিয়েই বলাক, খচ্চর নুরাকে দিয়ে বলাক, আর জাহিদ পাঠাকে দিয়েই বলাক, আর স্বয়ং তারেক রহমানের মতো মুসলেখা সরকার প্রধানই বলুক, এতে কিছু যায় আসে না, এতে কোনো কিছুই হবে না। আর আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জু ভাই একটা দারুণ কথা বলেছেন যে তারা এটা স্থানীয় নির্বাচন, এটা এমপি নির্বাচনের মতো নয়। এটা সংসদে গেলে কিন্তু শুধু নিজের চেহারা, নিজের আয়নায় নিজের চেহারা, কিন্তু যখন আপনি স্থানীয় নির্বাচনে আসবেন তখন কিন্তু মানুষের অন্যের আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। শুধু যে আওয়ামী লীগের জন্য তা না, আওয়ামী লীগ যদি না আসে নির্বাচনে তাহলে আরো বিপদ এদের বেশি হবে, ভয়ঙ্কর বিপদ হবে, নিজেরাই ধ্বংস হয়ে যাবে এরা। বরং আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে না যায়,
তাহলে কি হবে? বিএনপির ভেতরে নিজেরা কোন্দল সৃষ্টি হবে। আপনার মনে আছে আওয়ামী লীগ যখন স্থানীয় নির্বাচনে নৌকা মার্কা দিল, আওয়ামী লীগের ভুল যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু অন্যতম ভুল ছিল যে স্থানীয় নির্বাচন সেখানে প্রতীক দেয়া। জি, মনে আছে তো? তো কেন হয়েছে? একতরফা হয়ে গেছে, কারণ যখনই নৌকা মার্কা তখন সেটা একতরফা হয়ে গেছে। তো এই যে এবার বিএনপি নির্বাচন, বিএনপি নিজেরা হায়নার মতো কামড়ি শুরু করে দিবে। আমার মতে আওয়ামী লীগ যদি নিষিদ্ধতা তুলেও নেয় তাও নির্বাচনে যাওয়া উচিত না। এই মুহূর্তে তারা যদি ধরে নেন, বললো যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, তবু আমার মতে ইউনিয়ন নির্বাচনে যাওয়া উচিত না, স্থানীয় নির্বাচনে। বাবা তোরাই খা, তোদের পেট ভরে খায় পেট খারাপ হয়ে তোরা মরবি, তোদের ডায়রিয়া হবে খাইতে সেই ব্যবস্থা করা উচিত। যেহেতু খাবে ভালো মতো খাইতে দেখবেন যে যখন ওই যে গ্রামে যখন ধানের মৌসুম, গমের মৌসুম আসে, কাউনের মৌসুম, ভুট্টার মৌসুম আসে, তখন দেখবেন গৃহস্থের যে হাঁস আর মুরগি থাকে খাইতে কিন্তু এই যে ঘাড়টা এরকম থাকে না, টাস করে পড়ে যায়, কারণ পেটটা ভরে যায়, লড়তে পারে না। তো এদের আপনি সেই সুযোগ দেন, খাইতে দেন, এরা খাইতে ডায়রিয়া হয়ে এরা মারা যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা যে মস্করা করতেছে, এগুলো বাংলাদেশ আওয়ামী লীগও বোঝে। মানে এদের অবস্থা কি জানেন? যে শিয়াল সে তো উঠতে পারে না, শিয়ালে বলতেছে যে পাখি কিভাবে আকাশে উড়বে কি উড়বে না, খাটাই সে বলতেছে যে উপরে মাছরাঙ্গা কিভাবে উড়বে কি উড়বে না সে সিদ্ধান্ত নেবে। পাখি কিভাবে আকাশে উড়বে না উড়বে সেটা ওই যে গিদর, হায়না, শিয়াল তাদের সিদ্ধান্ত, পাখি তার মতো সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা, আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই। তাকে ক্যান্টনমেন্টের ডর দেখা আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না। পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনূসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো সেনা ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করে না। আওয়ামী লীগের এগুলো থোড়াই কেয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে কে নিষিদ্ধ করেছে আর কে নিষিদ্ধ করে নেই, থোড়াই কেয়ার করে। শুধু এই ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে মিছিল কাহাকে বলে আর আওয়ামী লীগ কাহাকে বলে, আর এই জাহেদ পাঠারা কোথায় থাকে আর কোথায় যায়, বিভিন্নরা তো তখন বলবে আমি তো আগেই ছাত্রলীগ ছিলাম। জাহেদ পাঠা বলবে আমি তো মান্না ভাইয়ের দল, তারেক রহমান আমাকে জোর করে এনেছে। আপনি শুনেন না এগুলো বক্তব্য? আমার ভাবির পোলারা বলে তারা চিকেন নাকি কিচেন ক্যাবিনেটে ছিল না, তারপরে ভাবির যে পোলাদের যে খালা ফরিদা নাকি ফরিদা একটা, সে বলে আমি তো এটা জানতামই না। আবার আসিফ স্যার বলেছে তিনি কিছুই জানেন না, আরেক ভাবির পোলা আছে ও কিছু জানে না। কয়েকদিন পরে ডক্টর নিউজ বলবো সেও কিছু জানে না, সব কারা জানে ভাবির পোলারা। এরকম কয়েকদিন পরে একদিন তারেক রহমানও বলবো আমিও তো লন্ডন থেকে আসতে চাই নাই, ওইখানে আমি জোয়া খেলবো বসে বসে, আমাকে কারা যেন নিয়ে আসলো আমি নিজেই জানি না। মিছিল কয়েকদিন পরে শুরু হবে, সে অপেক্ষা করেন, দেখতে থাকেন। এই দেশের জনগণও দেখতেছে, এদের বাংলাদেশ আওয়ামী লীগে দেখতেছে, সারা পৃথিবীর তাদের রূপটা দেখতেছে। একবার আসবো আবার আপনার কাছে, যেহেতু সেনাবাহিনীর প্রসঙ্গটা তুললেন। আর নির্বাচন বেসিক্যালি নির্বাচন থেকে বাইরে রাখার একটা কৌশল কিনা, মঞ্জু ভাই যেটা বলছিলেন আগে যে এটা একটা কৌশল হচ্ছে আওয়ামী লীগকে আইনি একটা বৈধতা দেওয়া, আইনি বৈধতা দিবেন একটা বৈধতা, নাকি আসলে কৌশল এইসব বলে টলে ধীরে ধীরে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে ঠেলে দেওয়া? এই জাতীয় নির্বাচন থেকে তো বাইরে আছে, লোকাল নির্বাচন থেকেও যাতে এই নানা ক্রাইটেরিয়াতে ফেলে দিয়ে তারপর নানা কলা কৌশল অবলম্বন করে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়া, এরকম কিনা? এটা তো খুব সহজ একটা বিষয়, এটা তো এটা নিয়ে গবেষণা করার কিছু নেই। আপনি যখন ক্রাইটেরিয়ার কথা তো আপনি এখন বলেননি না, ক্রাইটেরিয়া গুলো কি, ক্রাইটেরিয়া যখন তারা দেবে তখন একটা ক্রাইটেরিয়া যদি ওখানে দেয় যে প্রার্থীর রাজনৈতিক পরিচয়ে প্রার্থিতা নির্ধারিত হবে না, কিন্তু রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করা বাধ্যতামূলক, তাই না? তো তখন আপনি বাধ্যতামূলক ভাবে আপনি উল্লেখ করবেন যে আওয়ামী লীগ উল্লেখ করার সময় তখন যদি আপনাকে বলা হয় যে ওখানে আরেকটা ক্রাইটেরিয়া যদি দেওয়া হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সদস্য হইলে তার নির্বাচন করার যোগ্যতা থাকিবে না, তাকে এই মর্মে আপিল করিতে হইবে যে তিনি ওই দলের সাথে কোন রকম কোন সংস্রব ছিল না, বা যেটুকু ছিল সেই সংস্রব থাকাকালীন তিনি কোনো অবৈধ সুযোগ গ্রহণ করেন নাই, কাউকে হত্যা করেন নাই, কারো হত্যার জন্য সাক্ষী হন নাই, কারো হত্যার কোনো কারণ ঘটান নাই,
এইরকম কতগুলো মুচলেখা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই মুচলেখাগুলো দেওয়া হবে, তারপরে আপনাকে রাজনৈতিক যে আপনার পরিচয়টা সেটাকে টেনে বার করে নিয়ে আসবে, যেটা এখনো লুকোনো আছে। তো সবকিছু ওপেন করার পরে তখন আপনাকে বলা হবে আপনি অযোগ্য, নির্বাচনে আপনাকে যোগ্যতা দেওয়া হলো না। এই যে ফাঁদটা, সেই ফাঁদটা আওয়ামী লীগ জেনে বুঝে কেন পা দেবে? ওই কয়েক মণ গমের জন্য, গমের হিস্সা? মনে হয় না আওয়ামী লীগ এই ফাঁদে পা দেবে না। আওয়ামী লীগ আরো বড় চিন্তার মুখ করে এগোচ্ছে, সেটা হলো সরাসরি কে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো কি করলো না ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে রাজপথে কে দখল নেবে। আজকে যে রাজপথ দখল নেবে সে হচ্ছে দেশ চালাবে, আগামীতে সে দেশ চালাবে। এখন আপনি কোর্ট দিয়ে, আপনি হাইকোর্ট দিয়ে, সুপ্রিম কোর্ট দিয়ে, জজ কোর্ট দিয়ে আপনি একটার পর একটা আইন জারি করবেন, আর আইন জারি করার পরে একজনকে আপনি জামিন দেবেন, পর মুহূর্তে জেল গেটে আবার তাকে গ্রেফতার করবেন। এই তামাশাগুলো আপনি করতেই থাকবেন। এই তামাশার একটাই জবাব, সেটা হলো রাজপথের দখল। এই দখলটা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ না করতে পারবে ততদিন পর্যন্ত এই ধরনের এই যে জাহেদ মার্কার লোকজন এই বুলিবাগিরি করবে, সেক্রেটারিয়েটে বসে বসে লম্বা লম্বা লেকচার মারাতে, কিছু করার নেই। একদম। কিন্তু সেনাবাহিনীর প্রসঙ্গটা তুলছিলেন ফরিদ, সেনাবাহিনী তো 6 তারিখের পরে শুনছিলাম আর থাকবে না, এখনো দেখা যাচ্ছে নাকি মঞ্জু ভাই? সেনাবাহিনী এখানে কতগুলো চাল চেলেছে, এখানেও ক্রাইটেরিয়া লাগে। হ্যাঁ, এখানেও ক্রাইটেরিয়া আছে। সেটি হলো যে সেনাবাহিনী থাকবে না, এটি হলো সেনাবাহিনীর বক্তব্য, এটি কিন্তু সরকারের বক্তব্য না। এখন সেনাবাহিনী বলবে আমরা থাকবো না বলেছি, কিন্তু সরকার তো আমাদেরকে অনুমতি দেয়নি চলে আসার। সেই জন্য সরকার পরিচালনার সুবাদে, সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে আরো কিছুদিন থাকতে হচ্ছে দেশ ও জাতির সেবা করার জন্য। এইরকম লম্বা একটা লেকচার ছেড়ে তারা থেকে যাবে। কারণটা হলো কি যে সেনাবাহিনীকে আপনি বিএনপি এক পয়সা দিয়ে বিশ্বাস করে না, সত্যি কথা হলো এইটা। বিএনপি সেনাবাহিনীকে বিশ্বাস করে না, সেই কারণে সেনাবাহিনীকে পাশের ঘরে থাকতে দেবে না, তার ঘরের মধ্যেই রাখবে, চোখের সামনে। যে ষড়যন্ত্র যা করার আমার সামনে করিস, আমি দেখতে চাই। তুই পাশের ঘরে বসে ষড়যন্ত্র করে দেয়ালটা একসময় নাই করে দিবি, এই বিশ্বাস আমি তোর উপর রাখতে পারি। সুতরাং সেনাবাহিনীকে যেমন বিএনপি বিশ্বাস করে না, সেনাবাহিনীও বিএনপিকে বিশ্বাস করে। এই দুটো দল পরস্পরকে অবিশ্বাস করে এই পরস্পরের ক্ষমতার যে আপনার যে ইঁদুর দৌড়, সেই ইঁদুর দৌড়ের মধ্যে দুজনকে টিকিয়ে রেখেছে। সেনাবাহিনী মনে করছে যে তারা সরকারকে টিকিয়ে রেখেছে, সরকার মনে করছে যে তারা সেনাবাহিনীকে বিতর্কিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। সেটা কি সেনাবাহিনীর যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটাকে সরকার বাঁচিয়ে রেখেছে এই অবস্থায় রেখে। তা দুজনকে পরিপূরক হয়ে বেঁচে আসে। সেনাবাহিনী তো ইউনূসেরও পরিপূরক ছিল, এখন তারেকের পরিপূরক। সেনাবাহিনী এককভাবে দাঁড়িয়ে ওঠার মতন কোনো বৃক্ষ এখন আর না। সেনাবাহিনী এখন লাউ গাছ কিংবা কুমড়া গাছের মতো, তার একটা মাচা লাগবে, তার অন্য একটা গাছ লাগবে, সেই গাছ পেঁচিয়ে পেঁচিয়ে এসে উঠবে। এটা আমাদের ট্রাজেডি, আমাদের জাতীয় ট্রাজেডি, যে আমাদের জাতীয় সেনাবাহিনী তারা একটি দলের অনুগত হয়ে যাচ্ছে, এবং ইউনূসের মতো একটা অপগণ্ড, সেই অপগণ্ডের আন্ডারে তাকে থাকতে হয়েছে 2 বছর। এবং এখন তারেক রহমানের মতো একটা ব্যক্তি, যাকে সেনাবাহিনী এক সময় কি করেছে সেটা আমরা আর বলতে চাচ্ছি না, সেই ব্যক্তির অনুগত হয়ে সেনাবাহিনীকে থাকতে হচ্ছে। এটা একটা দুঃখজনক। এটা যাদের জন্য হচ্ছে তারা নিজের ক্ষমতার জন্যই তারা সেনাবাহিনীকে এই বিতর্কিত জায়গায় নিয়ে এসছে। তার মানে সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি নিজেরাই আসলে দুর্বল করে ফেললো, ডেফিনেটলি দুর্বল করেছে। এবং এটা খোদ সেনাপ্রধান স্বীকার করেছেন যে সেনাবাহিনী যত বেশি দিন ব্যারাকের বাইরে থাকবে তত বেশি করে তারা বিতর্কে জড়াবে, তত বেশি করে তারা তাদের যে প্রফেশনালিজমকে নষ্ট করবে, তত বেশি করে তারা তাদের আসল যে কাজ দেশ রক্ষা সেটা ব্যাঘাত ঘটবে, নিজে স্বীকার করেছে। খুবই পরিষ্কার। একটা প্রশ্ন করি আপনাকে, এই যে কি বলে শেখ ফরিদ ভাই, যেটা প্রশ্ন করতে চাই যে আপনি তো আপনার বাবির কুলাদের কথা বলছেন আর না বলার জন্য, এদেরকে আপনি আর স্বীকার করতে চাচ্ছেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ছেলেটা বলছে যে বিএনপি
জামাতকে একটু আমি দেখিনি, আমি লাইনটা রাখছিলাম কোথায় জানি ফালাইলাম আবার। আর বিএনপি আওয়ামী লীগকে নিয়েই গিয়ে করতেছে, এই লাইনটা একটু দেখে বলি। আমি এখানে এইমাত্র দেখছিলাম, কিন্তু আমি মনে হয় কি করে ফেললাম, একটা সেকেন্ড। এই আসিফ মাহমুদ যে, এই যে কি বলে তার নাম, কি ও হচ্ছে এই সংগঠনটির মুখপাত্র, সে বলছে এই যে এই এর পরে সে বলছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি করতেছে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। আগে রাজনীতি করার সুযোগ আওয়ামী লীগকে বিএনপি দিতে হবে কেন? বিএনপি কি কোথাও দাঁড়ায় কইতেছে মিছিল করে? সেদিন দেখলাম কুমিল্লা বলতেছে আর যদি পাড়া মহল্লায় কোথাও একটা আওয়ামী লীগ পাই গণপিটুনি দেওয়া হবে। তাইলে কেমনে কি? শোনেন, আমার এখন তো ভাবির পোলা কেমনি ওদের স্বীকার করবো বলেন? মেয়ে মানুষ, তাদের জুতা পিটা করে, এতদিন তাও একটা ইজ্জত ছিল তো ভাবির পোলা। লাইনটা একদম একুরেট করে বলি, বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগ চালাচ্ছে। ভালো, তাই নাকি? আওয়ামী লীগ, তাহলে আমরা যে বললাম যে আওয়ামী লীগ খুব ক্ষমতাবান, কথা তো সত্য। বিএনপি আবার এই ভাবির পোলারাই বলে যে শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রীও বানাইছে শেখ হাসিনা। তারপরে তাইলে এখন একটা অংশ চালাইতেছে এখন আওয়ামী লীগ। আমরা তো ওই কথাই বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, তারা তো সরকার পুরোটাই চালানোর কথা। বরং আমার ভাবি পোলা আওয়ামী লীগের বেজ্জতি করছে। আংশিক চালাবে কেন? পূর্ণই চালাবে, পূর্ণই চালানোর কথা। তো আমার ভাবির পোলারা যাই হোক, আরো জুতা পিঠা খাইতেছে, আরো খাবে ভবিষ্যতে, কোনো সন্দেহ নাই। ক্ষমতায় থাকতে যদি জুতা পিঠা খায়, ক্ষমতায় না থাকলে কি হবে সেটা তো। ক্ষমতায় থাকতে আর এদের সেনাবাহিনীর জানের ভিতরে তাদের পলায় আসতে হয় ইন্দ্র গর্তের মতো। ক্ষমতা না থাকলে কি হবে সহজে অনুমেয়। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের, আমাদের আলোচক একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ফাঁদে পা দিবে না। আমার মনে করি পা দিবে না, দেওয়া উচিত না। আর আওয়ামী লীগ এত দেউলিয়া হয়ে যায় নাই যে এমনকি আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধতা যদি তুলেও নেয়, এই মুহূর্তে তাদের আসার ইলেকশন করার দরকারই নেই। খা বাবা তোরাই খা, কারণ এই সরকার টিকবে না। তো আপনি যাই বলেন, এই সরকার টিকবে না, টিকতে পারে না এইভাবে। যেই দেশের মানুষ নিজের দেশে বিনিয়োগ না করে ভারতে বিনিয়োগ করে, বাংলাদেশি মানুষ যার বাংলাদেশে জন্ম, সে 4 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগ করে, যেখানে বাংলাদেশের স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগান দেয়, সেই দেশে কি বিনিয়োগ করতেছে। ওই দেশ, এই দেশের সরকার। না, ওই লোক তো ভুল কিছু করে নাই। কারণ হচ্ছে যে ঢাকা না দিল্লি, তো সে সিদ্ধান্ত হলো যে আমি দিল্লিতেই বিনিয়োগ করি। তারা তো বলছে আপনি কোথায় বিনিয়োগ করবেন। ও তাহলে ঠিক আছে, দুঃখিত, আমি বুঝতে পারি নাই। ভাবির পোলারাও তো বুঝতে পারে নাই, তাহলে স্লোগান দিত না। ভাবির পোলারা যদি জানতো ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিলে বাংলাদেশে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ দিল্লি চলে যাবে, এত বড় ভুল ভাবির পোলারা বোধহয় করতো না, যতদূর মনে পড়ে আর কি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশে এই মুহূর্তে যা চলতেছে, সেনাবাহিনীর আরেকটা বিষয় বলি। সেনাবাহিনী আসলে এখন আমাদের জামাল ভাইরা ভাষায় বলে সেইরা গুয়া পাড়া দেওয়া, মানে হলো নিজের জালে নিজে পেঁচিয়ে যাওয়া। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিজের জালে নিজে ফেসে গেছে। এখন তারা হয়ে গেছে না ঘরকা, না হয়ে গেছে ঘটকা, না তারা বেড়াকে, না তারা বাইরে, পুরা ধবিকা কুত্তা বান গেয়া। এটা আবার আমি বলি নাই, ওই সেনাবাহিনীকে কুকুর মুকুর, ওই যে টাকলা ফুয়াদ নাকি কে সে বলেছে। আমরা সেনাবাহিনীকে এত নিচে নামাইতে চাই না এখনো, তারা বলেছে কুকুর। তবে ধবিকা কুত্তার মতো হয়ে গেছে, না এরা ঘরকা না ঘটকা। আর বিএনপিও যেমন এদের বিশ্বাস করে না, সেনাবাহিনীও বিএনপিকে বিশ্বাস করে না। কেন করবে? কারণ তারেক রহমানের, যেটা আমাদের আলোচক, আমাদের বিজ্ঞ সাংবাদিক উচ্চারণ করতে চাইলেন, ওটা আমি করি। সেটা হলো বিএনপির জাতীয় ভাইয়ের মাজার হার তো সেনাবাহিনী ভেঙেছে, তাহলে কিভাবে সে বিশ্বাস করবে? আবার তারেক রহমানও বিশ্বাস করে না, একবার তো মাজা ভাঙছিলি, আমার বাপেরে মারছিলি, আবার আমারে না জানি কি করছে। আসলে এই যে স্ববিরোধিতা তো থাকবেই, কারণ এই সরকারটা আসছে বেঈমানির উপরে। এই তথাকথিত সরকার, মুসলিকা সরকার আসছে মুনাফিকের উপরে। এই তথাকথিত সরকার আসছে একটা জালিয়াতির উপরে। সুতরাং কেউ তো কাউকে বিশ্বাস করবে না। বিষয়টা অনেকটা এরকম, 4 জন জুয়ারি যখন তাস খেলে, কেউ কিন্তু কাউকে বিশ্বাস করে না, দেখা যায় পাশাপাশি বসা, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না। কারণ মোট সবারই ধান্দা টাকাটা নিয়ে যাব, সবারই ধান্দার দাইনটা আমি মারবো। আসলে তো কেউ কারো বন্ধু না। তেমনি সেনাবাহিনী বলতে চান যে আমি তোমাকে, তারেক রহমান, আমি তোমাকে টিকিয়ে রেখেছি, ইউনূসকে আমি টিকিয়ে রেখেছি। ইউনূস আর তারেক রহমান বলেন না, সেনাবাহিনীকে আমরা টিকিয়ে রেখেছি। এই যে তাদের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু জনগণ বলে, জনগণ তো আসল খবর জেনে গেছে। এখন সেনাবাহিনী পড়ে গেছে বিপদে। তবে সেনাবাহিনী যতই সুদূরবুদুর করুক, আপনার ওয়াকার ভাইয়া যতই সুদূরবুদুর করুক, ডিসেম্বরের মধ্যে যদি বেড়াকে ফিরে না যায়, যেটা আমি আগে বলেছি,
ডিসেম্বরের মধ্যে যদি এবার আগে ফিরে না যায়, আপনার চ্যানেলে প্রথমে বলেছিলাম এটা, ডিসেম্বরের মধ্যে না গেলে কিন্তু তাদের মিশন বন্ধ হয়ে যাবে। তার 3 দিন পরে নাকি 1 সপ্তাহ পরে ঘোষণা দিচ্ছে তারা বেরেকে যাবে, ঘোষণা দিচ্ছে আর কি, জায়গা না যাক। বাটপার এটা দেখেন, মানে এরা কত বড় বাটপার, মানে বউ জামাইয়ের কাইজার মতো আর কি। সরকার কিন্তু একবারও বিবৃতি দেয় না, যেটা আমাদের আলোচক বললেন, সরকার একবারও বলে নাই সেনাবাহিনী চলে যাবে। সেনাবাহিনীও কিন্তু বলে নাই যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার শেষ হয়ে গেছে। কোর্ট, আচ্ছা এটা দিয়েছিল কোর্ট, সেটা কিন্তু এখনো শেষ হয়নি, তারা এগুলো ধোঁয়াশার উপরে রেখেছে। এরা যে কোনো মুহূর্তে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জনগণের জন্য আমরা টিকে আছি, এটা বলে ফেলবে যে কোনো সময়। এটা তো জানে, কারণ তারেক রহমানের বাবা তো এই কথা বলেই ক্ষমতা দখল করেছিল। তিনিই তো সবচেয়ে বেশি অবিশ্বাস করবে সেনাবাহিনীকে, সবচেয়ে বেশি অবিশ্বাস করবে। আর এরপরে যে গভর্নমেন্ট আসবে নেক্সট, এই আপনার তারেক রহমান, আপনার মুসলেকা সরকার, আপনার মুসলেকা গভর্নমেন্ট, যে সরকার আসবে তারা কিন্তু কোনোদিনই সেনাবাহিনীকে বিশ্বাস করবে না, একমাত্র জামাত। জামাত ছাড়া বাংলাদেশের কোন দল ইনক্লুডিং বিএনপি কখনোই সেনাবাহিনীকে আর বিশ্বাস করবে না। তো সেনাবাহিনী, যে সেনাবাহিনী একবেলা মাংস দিয়ে ভাত খাইতো, তার শেখ হাসিনা সে সেটাকে 2 বেলা খাওয়ার ব্যবস্থা করেছে। যে মৌলবীরা ভাত পাইতো না, তাদের হেলিকপ্টারে ঘুরবে, চড়বে, কামাই রোজগার বাড়বে, সেই ব্যবস্থা শেখ হাসিনা করেছিল। মোল্লার মিলিটারির এত খাইছে যে, এত পড়ছে যে, তাদের পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গিয়েছে। তো এখন তো মানুষ বুঝে গেছে যে মোল্লার মিলিটারি রাজনৈতিক বন্ধু হতে পারে না, মোল্লা মিলিটারি রাজনৈতিক বান্ধব হইতে পারে না, গণতন্ত্র বান্ধব হতে পারে না, জনবান্ধব হতে পারে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। তো এরা নিজেরাও তারা কেউ কাউকে বিশ্বাস করতেছে না, করবেও না। আবারও বললাম, এরা কেন বিশ্বাস করবে? কারণ সকলেই বেইমানি করে যার যার অবস্থানে ছিল, এবং সবাই সবার খবর জানে। জামাত কি মুসলেকা কার সাথে দিয়েছে বিএনপি জানে, বিএনপি কার সাথে মুসলেকা কোথায় দিয়েছে তারা জানে। আবার জামাত বিএনপি কই মুসলেকা দিয়েছে এটা ভাবির পোলারা জানে, ভাবির পোলারা কার সাথে কি তারা সব। আজকে তো ওই যে রাশেদ তো বলেই দিয়েছে যে এরা মেসে থাকতো, এই তারেক রহমানের মাধ্যমে টাকা পয়সা আইনে এই ভাবির পোলাদের দিত, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। তার মানে সবাই সবার খবর জানে। মানে বিষয়টা এরকম, এরা সব হলো চোরা, সব হলো চোরায় চোরায় হালি, এক চোরাতে হাঙ্গা করেছে আরেক চোরার শালি, সবারই অবস্থা একই। সুতরাং এখানে কেউ তো কাউকে বিশ্বাস, চোর তো চোরকে বিশ্বাস করতে পারে না, এবং এটাই স্বাভাবিক, এটাই চলতে থাকবে। তবে দেখা যাক, বাংলাদেশের জনগণ কিন্তু বসে নেই, জনগণ কিন্তু সকলকে অবজার্ভ করতেছে, জনগণ কিন্তু মানে ফুসে উঠতেছে না শুধু, জনগণ কিন্তু যে কোনো সময় বানের জোয়ারের মতো তাদের অবস্থান পরিবর্তন করে ফেলবে, যে কোনো সময় আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।